শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাসের ও শুভেচ্ছা। বিগত ক্লাসে তোমরা দেখেছিলে যে আমরা গুণগত রসায়নের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আমরা শুরু করছিলাম, সেই মূল কণিকা পর্যন্ত করছি, অর্থাৎ ইলেকট্রন। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব প্রোটন। প্রোটন সম্বন্ধে জানবো। মূল কণিকা তোমরা নিশ্চয়ই পড়েছো, মূল কণিকা কাকে বলে? পরমাণু যে সকল সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাকে মূল কণিকা বলে। ইলেকট্রন সম্বন্ধে আলোচনা গত ক্লাসে করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আলোচনা করা হবে প্রোটন। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখতেছি প্রোটন। তো তোমরা জানো যে প্রোটন কাকে বলে, তাই না? প্রোটন হচ্ছে পরমাণুর স্থায়ী মূল কণিকা। ঠিক আছে, এই প্রোটন আবিষ্কার করেছে বিজ্ঞানী রাদারফোর্ড। প্রোটনের অস্তিত্ব প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। বুঝা গেছে বিষয়টা? ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন, কিন্তু গোল্ডস্টাইন তার নামকরণ করেছিলেন প্রোটন। হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যা পাওয়া যায় তাকে প্রোটন বলে। হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যা পাওয়া যায় তাকে প্রোটন বলে। এই যে দেখো, হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন অপসারণ, এই যে প্রোটন। প্রোটনের সংকেত H+, প্রোটনের সংকেত H+। ঠিক আছে, P দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রোটনের সংজ্ঞা মুখস্থ করে নিবা। হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যা পাওয়া যায় তাকে প্রোটন বলি। প্রোটনের সংকেত H+, প্রতীক হচ্ছে P। সকল পরমাণুতে কম বেশি প্রোটন বিদ্যমান। এই প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে। ঠিক আছে, ইলেকট্রনের তুলনায় প্রোটন 1838 গুণ ভারী। বুঝা গেছে বিষয়টা? এই প্রোটন নিউক্লিয়াসে নিউটনের সাথে নিউক্লিয় বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, প্রোটন এবং নিউটনের যে আকর্ষণ বল থাকে সেই আকর্ষণ বলটাকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বল একটি শক্তিশালী বল। এই শক্তিশালী নিউক্লিয় বলের জন্যই একটা পরমাণুর কেন্দ্রে একাধিক প্রোটন বা ধনাত্মক চার্জ থাকা সত্ত্বেও প্রোটন বিকর্ষণ করে না। উদাহরণস্বরূপ বলি, যেমন সোডিয়ামের 11টা প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে। তো তোমরা জানো যে সমমেরু বিকর্ষণ। তো 11টা প্রোটন যদি সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন থাকে, সেই 11টা প্রোটন এক জায়গায় থাকে, তারপরেও বিকর্ষণ করে না কেন? ঠিক আছে, একটাই উত্তর, সেটা হচ্ছে যে প্রোটন যেহেতু নিউটনের সাথে থাকে, এই প্রোটন এবং নিউটনের মধ্যে একটা আকর্ষণ বল আছে, নিউক্লিয় বল। এই নিউক্লিয় বল এত শক্তিশালী যে প্রোটন বিকর্ষণ বল অপেক্ষা বেশি। ঠিক আছে, এই জন্যই প্রোটন বিকর্ষণ বল অকার্যকর হয়ে যায়। অর্থাৎ নিউক্লিয়াসে একাধিক প্রোটন থাকা সত্ত্বেও এরা বিকর্ষণ করে না, আকর্ষণ বলটা অধিক হওয়ার জন্য। তাহলে কি জানলাম? সকল পরমাণুতে কম বেশি প্রোটন বিদ্যমান। এই প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আচ্ছা, প্রোটনের চার্জের প্রকৃতি হচ্ছে ধনাত্মক, কিন্তু এই চার্জের মান হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। তাহলে প্রোটনের চার্জ ধনাত্মক 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এটাকে যদি আমরা ইএমইউ কে প্রকাশ করি, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিবে। ঠিক আছে, 10 দিয়ে ভাগ দিয়ে তুমি পাবে 20 ইএমইউ। আবার 3 × 10⁻10 দিয়ে গুণ দিবে, তাহলে পাবে তুমি এসি। তাহলে প্লাস 4.8 × 10⁻
মাইনাস 10 ইএসি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই ছিল তোমার ইলেকট্রনের চার্জ। এবার ইলেকট্রনের প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর, ঠিক আছে, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.67 10 to the power 1.67 10 to the power minus 24 গ্রাম, ঠিক আছে, বা 1.67 into 10 to the power minus 27 কেজি। তাহলে ভর গেল। তারপরে প্রোটনের আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ, প্রোটনের আপেক্ষিক চার্জ, কোন চার্জ? প্রোটনের আপেক্ষিক চার্জ +1, প্রোটনের আপেক্ষিক চার্জ +1। আপেক্ষিক ভর হচ্ছে 1, আপেক্ষিক ভর হচ্ছে 1, আপেক্ষিক চার্জ +1, আপেক্ষিক ভর 1। এই প্রোটন, ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড এর অস্তিত্ব আবিষ্কার করেছেন, গোল্ডস্টেইন এর নাম দেন প্রোটন। এই ছিল এখন নিউট্রন। পরবর্তীতে আমরা আলোচনা আসি নিউট্রন। নিউট্রন, নিউট্রন পরমাণুর স্থায়ী মৌলিক কণা। নিউট্রন, ঠিক আছে, স্থায়ী মৌলিক কণা। হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুতে কম বেশি নিউট্রন বিদ্যমান, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুতেই কম বেশি নিউট্রন বিদ্যমান, ঠিক আছে। শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, বাকি সকল পরমাণুতে কম বেশি নিউট্রন বিদ্যমান। এই নিউট্রন নিউক্লিয়াসে প্রোটনের সাথে অবস্থান করে। এটি চার্জ নিরপেক্ষ কণা, ধনাত্মক কিংবা ঋণাত্মক এর চার্জ থাকে না, চার্জ নিরপেক্ষ কণা। বিজ্ঞানী চার্টউইক এর অস্তিত্ব আবিষ্কার করেন। সকল পরমাণুতে যে নিউট্রন কণা হিসেবে অবস্থান করে তার অস্তিত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী চার্টউইক। এটি চার্জ নিরপেক্ষ, এর ভর প্রোটনের ভরের সমান, এর ভর প্রোটনের ভরের প্রায় সমান, অর্থাৎ 1.675 1.7 1.675 1.675 into 10 to the power minus 24 গ্রাম, 1.675 into 10 to the power minus 27 কেজি, ঠিক আছে। এর আপেক্ষিক ভর হচ্ছে 1, আপেক্ষিক চার্জ হচ্ছে 0, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণু শুধু নিউট্রন নাই, বাকি একে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। এই ছিল নিউট্রন। আমরা এখন আসবো পারমাণবিক সংখ্যা কি। তোমরা মেট্রিকে পড়েছিলা, ঠিক আছে। তারপরেও দেখি পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, ঠিক আছে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। এই প্রোটন সংখ্যা কোন মৌলের বামের নিচে লেখা হয়, ঠিক আছে। গেল পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা।
পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। জেড দ্বারা প্রকাশ করা হয়। একটা মৌলের প্রধান পরিচয় হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রোটন সংখ্যা। একটা মৌলের প্রধান পরিচয় কিংবা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পারমাণবিক বা প্রোটন সংখ্যা। এবার আসবো ভর সংখ্যা, মাস নাম্বার। কোন মৌলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউক্লিয়াসে যে মোট নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই ভর সংখ্যা বলে। প্রোটন যোগ নিউট্রন সমান সমান ভর সংখ্যা। বিষয়টা একটু চিন্তা করিও। কোন মৌলের প্রোটন আর নিউট্রনের যে মোট যোগফল সেটাকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়ন সংখ্যা। যেই ভর সংখ্যা সেই নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়ন সংখ্যা। তো ভর সংখ্যা লেখা হয় বামের উপরে, এটাকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এই ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা লেখা হয় বামের নিচে, ভর সংখ্যা লেখা হয় বামের উপরে। এবার আসবো আমরা নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কোন মৌলের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়োগফলকেই নিউট্রন সংখ্যা বলে। কোন মৌলের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্যকে, ঠিক আছে, নিউট্রন সংখ্যা বলে। এই সংখ্যাগুলো মুখস্থ করবা। এখন ভর সংখ্যা যদি এ হয়, পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, তাহলে দুইটার বিয়োগফলকে আমরা নিউট্রন সংখ্যা বলবো। এই যে ভর সংখ্যা এ মাইনাস প্রোটন সংখ্যা, এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার যে বিয়োগফল, সেই বিয়োগফলটাকে নিউট্রন সংখ্যা বলে। বুঝা গেছে? এখন আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও ভর সংখ্যা নির্ণয় করব। এগুলো মিশিয়ে দিলাম। যেমন দেখো, এক্স নামক একটা মৌল, এই মৌলটির এই পাশে কি বাম, এই পাশে কি ডান। এই পাশে দেখো বামের উপর, বামের নিচ, ডানের উপর, ডানের নিচ। ঠিক আছে, দেখো এখানে এই যে এক্স নামক একটা মৌল, এই মৌলটির বামের উপরে থাকে ভর অর্থাৎ এ, বামের নিচে থাকে প্রোটন সংখ্যা জেড, ডানের উপরে থাকে চার্জ, ডানের নিচে থাকে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কেমন? যেমন অক্সিজেন দ্বিপরমাণু, সংকেত লেখা অক্সিজেনের এই যে O2, এই যে পরমাণু সংখ্যাটা কোথায় লিখলাম? অক্সিজেনের সংকেত তোমরা জানো O2। কেন এই পাশে পুরোটা লিখি? কারণ একটা মৌল যতটি পরমাণু দ্বারা অনুগঠন করতে পারে, সেই পরমাণুর সংখ্যাটা আমরা লিখব ডানের নিচে। এই যে পরমাণু সংখ্যা O2। যেমন ওজন, 3টা পরমাণু মিলে অনুগঠন করে, 3 পরমাণু ডানের নিচে। ফসফরাস 4 পরমাণু, P4। সালফার 8 পরমাণু, তাহলে এই পরমাণুর সংখ্যা লিখবো আমরা ডানের নিচে। এইভাবে একটা মৌলকে প্রকাশ করা হয়। ভর, প্রোটন সংখ্যা, চার্জ, পরমাণু সংখ্যা, কোনটা কোন পাশে একটু ভালো করে দেখবে যেন ভুল না হয়। এরপরে আমরা যাব ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়, যেটা দেখো যেমন উদাহরণস্বরূপ সোডিয়াম
23 11 এই যে পরমাণু সোডিয়াম দেখা যাচ্ছে, এই সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুতে কতটি প্রোটন এবং কতটি ইলেকট্রন ও কতটি নিউট্রন আছে কিভাবে নির্ণয় করা হয় দেখো। দেখো দেখি প্রোটন এখানে কয়টা দেখা যায়, বামের নিচে প্রোটন 11টা, 11টা প্রোটন। ইলেকট্রন বের করো। আমরা জানি একটা পরমাণুতে একটা পরমাণুতে জয়টা প্রোটন আছে, একটা পরমাণুতে জয়টা প্রোটন আছে, ঠিক ততটি ইলেকট্রন আছে, ঠিক ততটি ইলেকট্রন আছে। একটা পরমাণুতে জয়টা প্রোটন থাকে, ঠিক ততটি ইলেকট্রন থাকে, অর্থাৎ 11 11। এবারে নিউটন, ভর সংখ্যা থেকে প্রোটন বিয়োগ করলে যে পাওয়া যায় সেটা নিউটন, নিউটন পাবো 12টা। এই গেল। এবার আয়নের ইলেকট্রন প্রোটন নিউটন নির্ণয়। যেমন দেখো সোডিয়াম আয়ন 23 11, এই যে এটা। এবার সেই প্রোটন কয়টা? আমরা জানি প্রোটন তো কোনো পরমাণুতে প্রোটন বের করা যায় না, ঠিক আছে, সংযোগ করা যায় না। নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে ঠিক ততটি। সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা চার্জ, একটা ধনাত্মক চার্জ, তাহলে একটা ইলেকট্রন চলে গেছে বোঝায়, অর্থাৎ একটা ইলেকট্রন কমে যাবে। ওই পরমাণু 11টা প্রোটন 11টা ইলেকট্রন ছিল, এই পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন চলে গেছে, প্রোটন যায় না, এজন্য প্রোটন 11টাই। ইলেকট্রন তাহলে 11 থেকে 1 বাদ দিলে 10টা ইলেকট্রন। নিউটন কত? 11 থেকে 23 থেকে 11 বাদ দিলে 12টা নিউটন। এই গেল আয়নের। এবার ঋণাত্মক আয়নের ইলেকট্রন প্রোটন নিউটন নির্ণয়। যেমন অক্সিজেন 2 16 8। বলো দেখি প্রোটন কয়টা? 8টা প্রোটন। এবারে ইলেকট্রন কয়টা দেখো এখানে। ঋণাত্মক আধান মানে কি? ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? 2টা। আগের কয়টা ইলেকট্রন ছিল? 8টা। তাহলে আমরা জানি একটা প্রোটন 8টা প্রোটন 8টা ইলেকট্রন ছিল, অতিরিক্ত 2টা গ্রহণ করেছে। তাহলে ইলেকট্রন হচ্ছে 8 আর 2 10, ইলেকট্রন হচ্ছে 10টা। শিক্ষার্থী বন্ধুরা নিউটন কয়টা? তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8টা নিউটন। এই হচ্ছে পরমাণু এবং আয়নের ইলেকট্রন প্রোটন নিউটন নির্ণয়, ঠিক আছে। এই এরপরে আমরা আলোচনা করব আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা হয়, প্রকৃত ভর কিভাবে বের করা হয়, ঠিক আছে। তারপরে রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিউক্লিয়াস আবিষ্কার। শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, এগুলো পড়বে, সংজ্ঞাগুলো দিলাম, এগুলো অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে। চার্জ, ভর, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, নিউটন সংখ্যা কীভাবে বের করা হয়, কীভাবে লেখা হয়, এ সম্বন্ধে আলোচনা করা হলো। এর পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ।